সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশ গমন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে জুলাই গণহত্যার জন্য দায়ীদের বিচারের দীর্ঘসূত্রতা এবং দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের কালক্ষেপণকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট আব্দুল হামিদ আর ওবায়দুল কাদের কিংবা শামীম ওসমান তারা কিন্তু এক ঘরানার নেতা নয়। বিগত সরকারের সময় দেশটিকে যারা একটি দুঃসহ অবস্থায় নিয়ে গিয়েছিলেন তাদের সাথে অনেকেই সরাসরি সম্পৃক্ত হলেও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিন্তু সম্পৃক্ত ছিলেন না। আপনারা হয়তো কেউ বলবেন স্পিকার হিসেবে তিনি পক্ষপাতিত্ব করেছেন, সেটা আসলে তার দোষ এটা বলা যাবে না, কারণ এটা আমাদের সিস্টেমের দোষ। আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের কারণেই স্পিকার যখন নির্বাচিত হয় একটি দল থেকে, তখন তিনি আর নিরপেক্ষ অবস্থানে যেতে পারেন না। তিনি তার দলের যে মূল নেতৃত্ব তার কাছ থেকে যতটুকু স্বাধীনতা পান সেটুকুই প্রয়োগ করতে পারেন। যদি দলীয় প্রধান তাকে স্বাধীনতা দেন নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান, তাহলেই এদেশের একজন স্পিকারের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করা সম্ভব। সেদিক থেকে জনাব আব্দুল হামিদের বিশেষ কোনো দায় আছে বলে আমরা মনে করি না। তারপর রাষ্ট্রপতি হিসেবে তিনি অনেক খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামিকে দণ্ড মওকুফ করেছেন। এই ধরনের কাজেও কিন্তু তিনি ব্যক্তিগতভাবে দায়ী নন। সেই একই কথা, আমাদের সিস্টেম সেটি করিয়ে দেয়। এদেশে রাষ্ট্রপতির এমন কোনো ক্ষমতা থাকে না যে তিনি ইচ্ছে করলেই তার যে দল সেই দলীয় প্রধানের ইচ্ছার বাইরে গিয়ে কারো দণ্ড মওকুফের কাজ থেকে বিরত থাকতে পারেন। সুতরাং এই দায়টিও মূলত তার নয়, তার দলীয় প্রধানের। আমরা আব্দুল হামিদকে কখন দেখিনি কোনো সন্ত্রাসী ভূমিকা পালন করতে, যদিও তার বিরুদ্ধে একটি মাত্র হত্যা মামলা হয়েছে এবং সেটিও হয়েছে বিএনপির একজন নেতার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে। এছাড়া তার জেলায় যে অর্ধশতাধিক মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের ত্রাসের বিরুদ্ধে, সেখানে কিন্তু তাকে আসামি করা হয়নি। এটি একটি গুড সাইন। এই জন্য আমরা সরকার এবং বিএনপিকে ধন্যবাদ দিতেই পারি। কিন্তু শেষ পর্যন্ত যে মামলাটিতে ৩ নম্বর আসামি হিসেবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, সেটি আমরা যে কেউ বুঝতে পারি এটি মিথ্যে অভিযোগ। আরেকটি কথা, হাসনাত আব্দুল্লাহ যে ক্ষোভ প্রকাশ করেছেন তা থেকে মনে হতে পারে যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ পালিয়ে গিয়েছেন। আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী এবং সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের মতো তিনিও পালিয়ে গেছেন। আসলে বিষয়টি মোটেও তা নয়, কারণ আমরা জানি তিনি অসুস্থ। মাঝে মধ্যে চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যান। তিনি থাইল্যান্ডে গিয়েছেন সেই চিকিৎসার উদ্দেশ্যেই। তিনি যদি পালিয়ে যেতেন তাহলে থাইল্যান্ডে যাবেন কেন? তিনি তো যাবেন ইউরোপিয়ান কান্ট্রিতে, তিনি যাবেন আমেরিকায় অথবা অন্যদের মতো ভারতে, তা তো তিনি করেননি। তার বিরুদ্ধে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না বলেই ইমিগ্রেশন জানিয়েছে। সেদিক থেকে তিনি আইনের কোনো ব্যত্যয় করেননি। তিনি তার সাথে তার যে শ্যালক এবং ছেলেকে নিয়ে গেছেন, সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে এমন কেউ নেই যারা সন্ত্রাস হিসেবে খুবই আলোচিত ছিলেন, যারা উস্কানি দিতেন। তিনি যেমন সন্ত্রাসের ক্ষেত্রে
সক্রিয় ভূমিকা পালন করেননি, তেমনি বিরোধী পক্ষের কারো চরিত্র হননের ক্ষেত্রেও তাকে আমরা কখনো সক্রিয় দেখিনি। তিনি কৌতুকপ্রিয় ছিলেন, তিনি মাঝে মধ্যেই খুব কৌতুকপূর্ণ কথা বলতেন। তবে সেই কৌতুক কিন্তু ওবায়দুল কাদেরের মতো কৌতুক নয়, যে কৌতুক অন্যদেরকে সহিংসতায় উস্কে দেয়, যে কৌতুক আমাদের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। ওবায়দুল কাদেরের মতো বা তার সমজাতীয় নেতৃত্বের মতো অন্যের চরিত্র ধরে টানাটানির কোনো বদভ্যাস তার ছিল না। তবে কিছুটা টানাটানির অভ্যাস ছিল, এবং সেটি হচ্ছে তার স্ত্রীর। প্রকাশ্য বক্তৃতায় তিনি মাঝে মধ্যে তার স্ত্রীকে নিয়ে আসতেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে তিনি নানা ধরনের অভিযোগ করতেন। সবই ছিল কৌতুক ছলে। তার যে রসবোধ, সেখানে সেটি ফুটে উঠত। এ ধরনের সমালোচনা করে তিনি কারো বিরুদ্ধে কুৎসা রটাতে চাননি, কাউকে হেনস্থা করতে চাননি, কাউকে অপমানিত করতে চাননি। তাই অন্য নেতাদের মতো করে তার এই বিদেশ যাত্রার প্রেক্ষিতে তার প্রতি হাসনাত আব্দুল্লাহর মতো ক্ষোভ প্রকাশ করা কতটা সঙ্গত, কিংবা হাসনাত আব্দুল্লাহর এই ক্ষোভ প্রকাশ করায় যথার্থ হয়েছে কিনা, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমরা চাই না বিগত সময়ে যা হয়েছে, যে যত বেশি নির্দোষ তাকে তত বেশি অত্যাচার করা হয়েছে, যে দোষী এবং ম্যানেজ করে চলতে পারে তাকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এই সরকারের সময় অথবা পরিবর্তিত বাংলাদেশে যাতে সে ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ আওয়ামী লীগ করলেই তাকে হেনস্থা করতে হবে, তার বিরুদ্ধে মামলা দিতে হবে, তাকে জেলে ভরতে হবে, এটি অত্যন্ত বাজে একটি সংস্কৃতি। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের সবাই সন্ত্রাস করেননি, আওয়ামী লীগের সবাই অর্থ লোপাট করেননি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 5ই আগস্ট কিংবা তার পূর্ববর্তী যে সরকার দলীয় কার্যক্রম, সেখানে সরাসরি পিস্তল হাতে গুলি করতে আমরা অনেকে দেখেছি। সেখানে লোক সংখ্যা কিন্তু ছিল খুবই কম। নিশ্চয়ই আপনারা জানেন আওয়ামী লীগের একসময় একটি ব্যাপক জনসমর্থন ছিল, এবং সেই সমর্থকদের 90% বেশি মানুষ এ ধরনের সন্ত্রাসকে অপছন্দ করে, দুঃশাসনকে অপছন্দ করে, অর্থ লোপাটকে অপছন্দ করে, গণবিরোধী কার্যক্রমকে অপছন্দ করে। তারা এখনো আছে, নীরব আছে। বরং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে যারা দুঃশাসন চালিয়েছে, লুটপাট করেছে, তাদের দুরবস্থা দেখে তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা কিন্তু ফেসবুকে পোস্ট দেয় না, বরং নীরবতা অবলম্বন করে। তারা অপেক্ষায় আছে কখন দেশে সুদিন ফিরবে, তারা মানুষের মর্যাদা পাবে। আওয়ামী লীগের থেকে, আওয়ামী লীগের এক শ্রেণীর নেতৃত্ব দ্বারা তারা যেভাবে অপমানিত, অবহেলিত, নিষ্পেষিত হয়েছে, সে অবস্থান থেকে মুক্ত হয়ে তারাও কিন্তু এখন খুশি। আমরা চাই তাদের সেই খুশি আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। কারো বিরুদ্ধে মিথ্যে মামলা নয়, কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নয়। আমরা সত্যের পথে অবিচল থাকব, ন্যায়ের পথে অবিচল থাকব। এর মধ্য দিয়েই আমরা গড়ে তুলব আগামীর নতুন বাংলাদেশ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আপনাদের সবাইকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।